প্রিয় ভক্ত মণ্ডলী, আমার গলা খুবই খারাপ, মনে করবেন না, তার মধ্যে বলার চেষ্টা করব। আমরা ঠাকুর মা স্বামীজিকে আরাধনা করি। আমরা বলি ঠাকুর এই যুগের অবতার, যুগপুরুষ। আর মাকে আমরা সম্বোধন করি জগজ্জননী, জগন্মাতা। আর স্বামীজিকে আমরা জানি যুগাচার্য হিসাবে। কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় একটা সীমা আছে। যুগাচার্য অবতার পুরুষ মানে ভারতের মধ্যে, সারা বিশ্ব জুড়ে নয়। কেননা আমাদের সীমাটা হচ্ছে আমাদের জায়গা, যেখানে আমি জন্ম নিয়েছি, আমার ভাষা, আমার খাবার বা আমার সংস্কৃতি, এইটুকুই। এর থেকে বেশি আমাদের বুদ্ধি যায় না বা আমরা চিন্তা করতে পারি না, তাই না? স্বামীজি সেই জন্য একটা জায়গায় লিখছেন যে ওনার প্রখ্যাত লেটার্স ইস্ট অ্যান্ড ওয়েস্টে একটা লেকচার আছে ওনার। তো প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যে তফাৎ, চিন্তা ভাবনা, কেন্দ্রগুলো, তো সেখানে স্বামীজি বলছেন যতটা আমরা পারি বাইরে বেরোতে হবে, দেখতে হবে অন্য দেশ, অন্য সংস্কৃতি, অন্য ভাষা, এগুলো জানতে হবে। তবে মনের বিকাশ হবে, মনটা আরো ভালো ভালো জিনিস গ্রহণ করার একটা ক্যাপাসিটি পাবে, তাই না? আর সবসময় আমরা যেমন স্বামীজি বলতেন সীমা মন্ডিত একটা উপমণ্ডল গল্পটা জানেন আপনারা? হ্যাঁ, স্বামীজি শিকাগো পার্লামেন্ট রিলিজিয়ন্সে এই গল্পটি বলেছিলেন। একটি কুয়ো ছিল সমুদ্র কাছে। তো একদিন সমুদ্র থেকে একটি মন্ড, ঠিক আছে, সেটা নাক যেতে দিতে এখানে এসে পড়ে গেল। আর এখানে একটা, সেখানেই জন্ম নিয়েছিল, সেরকম একটা ছিল মন্ড। এটা কোনোদিন অন্য মন্ডকে দেখেনি, ব্যাংকে দেখেনি না। হঠাৎ একটা এসে গেল কোথায় থেকে, তো এটা কাছে গেল, বলা আচ্ছা তুমি কে? আমি সমুদ্র থেকে এসেছি। আচ্ছা সমুদ্রটা কি? সমুদ্রটা একটা বিশাল জলরাশি, চারদিকে জল, কিছু দেখা যায় না। আচ্ছা তাই নাকি, এরকম একটা আছে? কত বড় হবে তোমার সমুদ্র? সেই না এক জায়গা থেকে আরেকটা জায়গা একটুখানি লাফিয়ে দেখা, এত বড় হবে তোমার সমুদ্র? আরে কি যে বলবো, কোথায় কোথায় সমুদ্র, তার কোথায় তুলনা? এর দিকে অনেক অনেক বড়। বলে না, এটা হতেই পারে না, তুমি মিথ্যা বলছো। আমার কুয়ো থেকে বড় হতেই পারে না, এই জন্য বেরিয়ে পড়ে এখান থেকে, তুমি মিথ্যাবাদী বলে ওকে তাড়িয়ে দিল কুয়ো থেকে। তো এরকম হয়ে যায় আমাদের মন। যা আমি জানি সেটাই সত্য, অন্যরা যা বলে, অন্যরা যা মানে সেটা আমি মানব না। এরকম হয়ে যায় আমাদের মন, সীমিত হয়ে যায়। তো সেই জন্য বিদেশ বা আমাদের দেশের বাইরেও ভালো সংস্কৃতি, ভালো মানুষ, ভালো সংস্কার, তাদেরও ভক্তি আছে, তাদেরও শ্রদ্ধা আছে, এটা জানা উচিত। আমরাই ভালো, আমরাই, আমাদের থেকে বড় ভক্ত আর কেউ নেই, এরকম একটা ভাবনা থাকা উচিত, তাই না? তো আমাদের ব্রাজিল বলে একটা দেশ আছে, আপনারা হয়তো জাভাশিট পড়েছেন না? তো সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা দুটো আলাদা আলাদা কন্টিনেন্ট, হ্যাঁ, তাই না? তো তার মধ্যে ব্রাজিল অত্যন্ত বড় দেশ। সাউথ আমেরিকার মধ্যে প্রায় 28 দেশ আছে সাউথ আমেরিকার মধ্যে, তার মধ্যে ব্রাজিল সবচেয়ে বড়। পৃথিবীতে 5th বিগেস্ট কান্ট্রি হচ্ছে ব্রাজিল। তো প্রথমে হলো ইউএসএ, তারপর কানাডা, রাশিয়া, আগেকার রাশিয়া,
চায়না, তারপরে ব্রাজিল। ভারত থেকে প্রায় 2.5 গুণ বড় ব্রাজিল। ভারতটা বড় দেশ, ওদের থেকে অনেক অনেক বড় ব্রাজিল দেশ। আর আরেকটা জিনিস, ভারতে যেমন জনসংখ্যা বেশি, সেখানে অতটা নেই, তো জননিবিড় নয় আর কি। আর আরেকটা অল্প জিনিস আছে ব্রাজিলে, যেটা আপনারা শুনেছেন হয়তো, একটা বিশাল নদী আছে, যেমন আমাদের এখানে গঙ্গা আছে, সেখানে আরো বড় একটি নদী আছে, অ্যামাজন বলে, ঠিক আছে। আর সেই নদী, তার চারিপাশে জঙ্গল আছে, বিশাল বড় জঙ্গল, যেটা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গল আর নদী। তো সেই জঙ্গল আর নদী নিয়ে ব্রাজিলের প্রায় 3 ভাগে 1 ভাগ নিয়ে নেয়। অতটা জায়গা শুধু জঙ্গল, জমি আর নদী, বিশাল বড় নদী। এটাই লাইফ সোর্স, মানে আমাদের পৃথিবীতে যতটা কার্বন আমরা তৈরি করি তা অ্যাবজর্ব করার একটা লাংস, সেটা শ্বাস প্রশ্বাসের মধ্যে। আমার বাংলা কতটা ভালো নয়, মনে করি ইংরেজি বেশি। তো ব্রাজিল প্রসিদ্ধ দুটো জিনিসের জন্য। একটা তো আপনারা জানেন, ফুটবল, ফুটবল। আরেকটা হলো কফি। কফি অত্যন্ত বড় এক্সপোর্টার অফ কফি ব্রাজিল দেশ। আর এমনিতে খনিজ পদার্থ, পেট্রোল, এগুলো আছেই, তার সাথে সুগার কেন, আখ চাষ, এগুলো আছে। কিন্তু কফি, ওখানকার কফির টেস্ট অনেকটা ভালো। আমাদের কফি গাছে 2 রকম আছে, একটা হলো রোবাস্টা আর একটা হলো আরাবিকা। আমাদের দেশে রোবাস্টা বেশি পপুলার, আমরা সেটাই চাষ করি, রোবাস্টা। ওরা আরাবিকা চাষ করে। আরাবিকার ফ্লেভার আর একটু বেশি, আর খুব সুন্দর। ওরা সবাই যেমন আমরা দুধ দিয়ে খাই, ওরা অত বেশি দুধ দিয়ে খায় না, কালো খায়, পাতলা খায়। আর এইটুকু এইটুকু দিনে অন্তত 5-6 বার খেতে পারে। যেই আসবে তাকে কফি সার্ভ করে। এটা খুবই ওদের সংস্কৃতি আর কি। রাস্তায় যখন যাবেন ওখানে ব্রাজিল দেশে, তো চারিদিকে আপনি দেখবেন বেকারি বা কফি হাউসেস এগুলো আছে। যেমন আমাদের এখানে চায়ের দোকান এগুলো আছে, সেখানে কফি দোকান। আর ওরা ফ্রেশ কফি রোস্ট করে গুঁড়ো করে কফি বানায়। সেই গন্ধে পুরো রাস্তাটা বন্ধ করতে থাকবে, কতটা সুন্দর গন্ধ থাকে। এটি হলো ব্রাজিল। ব্রাজিল যেমন ভালো, ওটা ডেভেলপিং কান্ট্রি, মানে খুবই উন্নত দেশ নাই। যেমন আমেরিকা হতে পারে বা ইউরোপ হতে পারে, ওটা কানাডা যেমন ভালো, ওরাও কলোনি হয়েছে। আমাদের ভারতে ব্রিটিশার্স এসে আমাদের কলোনি করে দিল, আমাদের উপরে অত্যাচার করলো, এসব করলো। ওখানে পর্তুগাল দেশ থেকে এসে আক্রমণ করলো, যারা ছিল তাদের মেরে দিল বা কনভার্ট করলো ক্রিশ্চিয়ানিটিতে। আর যত সম্পত্তি ছিল ওখানে বেশ ভালো রাজত্ব ছিল। ইনকা, মায়ান সিভিলাইজেশন বলে বড় বড় রাজারা ছিলেন ওখানে। তো তাদের নিজস্ব ধর্ম, ভাষা এসব ছিল, সেগুলো সব লুপ্ত হয়ে গেছে। এরা এসে আক্রমণ করে সেই সব সম্পত্তি যা কিছু ছিল, সোনা টোনা যা কিছু ছিল, সব লুট করলো ইউরোপে। আর তাদের মেরে দিল। সেই ভাষা, সেই ধর্ম, সেই সংস্কৃতি কি ছিল আমরা কেউ জানি না। কেউ কেউ বেঁচে আছে, জঙ্গলের মধ্যে বেঁচে আছে, জন্তু জানোয়ারের মতো। যেমন আমাদের আন্দামান নিকোবরে যারা ট্রাইব করে কেউ কেউ আছে না, সেরকম এরকম কিছু কিছু মানুষ সে আগেকার 500 বছর বা 600 বছর আগেকার যেমন জীবনযাপন, তারা ওই জঙ্গলে যা কিছু প্রাণী, খাদ্য এগুলো নিয়ে থাকে, ওখানেই থাকে। তো আমাদের সিভিলাইজড ওয়ার্ল্ডের সাথে কোনো যোগাযোগ নেই, কেননা ওদের ইমিউনিটি নাই। সামান্য হয়তো সর্দি বা জ্বর বা টাইফয়েড এগুলো দিয়ে ওরা মরে যেত,
সেই জন্য তাদের সাথে মেলামেশা বারণ আছে গভর্নমেন্ট থেকে। তারা প্রোটেক্টেড এরিয়াতে আছে, রিজার্ভ ফরেস্টের মতো জায়গার মধ্যে তারা থাকে। এটি হলো ব্রাজিলের সম্বন্ধে একটি ছোট একটি পরিচয়। এখন কিভাবে ঠাকুর মা স্বামীজির বা বেদান্তের প্রচার ওখানে হলো? ব্রাজিলের প্রথম বলে দিই, আমাদের 5টি সেন্টার আছে। 5টি সেন্টার আছে। একটা হলো সাও পাওলো বলে একটি জায়গা। সাও পাওলো হচ্ছে যখন আমাদের মুম্বাই ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ঠিক আছে? তো যত ব্যাংক আর হেড অফিস সব ওখানে আছে সাও পাওলো বলে। আরেকটা যেখানে আমি আছি সেটা হচ্ছে রিও ডি জেনেইরো বলে জায়গা, অত্যন্ত প্রসিদ্ধ জায়গা টুরিস্ট এর জন্য। তো একটি খুব প্রসিদ্ধ একটি বিখ্যাত একটা ওয়ার্ল্ড ওয়ান্ডার আছে ওখানে। আমাদের জগতে 7খানা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আছে, হ্যাঁ? তো তার মধ্যে একটা ওখানে রিওতে আছে। হয়তো আপনারা শুনেছেন, বিশাল বড় পাহাড়ের উপরে, সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে সেখানে দাঁড়ানো একটা ক্রাইস্টের একটা মূর্তি আছে। এরকম এরকম দাঁড়িয়ে আছে ক্রাইস্ট, একটি মূর্তি আছে। তো সেই মূর্তিটা সিমেন্ট দিয়ে করা, কিন্তু খ্রিস্টান ভক্তরা, ক্যাথলিক ভক্তরা তো রোজ গিয়ে ছোট ছোট টাইলস দিয়ে মোজাইক করে না, হ্যাঁ, সে পুরো মূর্তিতে বসিয়ে বসিয়ে সুন্দর মূর্তি, বিশাল বড় শহরের সব কোনা দিয়ে দেখা যায়, হ্যাঁ, সেই মূর্তিটা। তো সেই ক্রাইস্ট রিডিমার বলে সবাইকে ডাকছেন, সেরকম একটা বিশাল মূর্তি আছে। এটা যখন বিখ্যাত, এটা দেখতে আসে, প্রচুর লোক আসে। তাছাড়াও অনেক কিছু আছে, চারিদিকে সমুদ্র, বিচ, এগুলো আছে। আর অর্থনীতি ব্যবস্থা অতটা ভালো নয়, ঠিকই আমাদের ভারত থেকে আরো উন্নত। তো ওখানকার যে টাকা, সেটাকে হিয়ার বলে, হিয়ার বলে, সেটা আমাদের ভারতের রুপির সাথে তুলনা করলে ওদের একটা হিয়ার আমাদের 16 টাকা। তার মানে ওদের দেশটা আরো ভালো, তাই না? জিনিসপত্রের দামটাও যথেষ্ট, কিন্তু ওরকম তুলনা করা যায় না। শিক্ষার পদ্ধতি বা এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটি এগুলো খুবই ভালো, হসপিটালগুলো খুবই সুন্দর, মেডিকেল ফিল্ড সবই খুবই ভালো। ওখানে কিন্তু ইংরেজি চলে না, আর শুধু পর্তুগিজ। ইংরেজি যারা এখন যুব যারা, তারা একটু বলতে পারে, বুঝতে পারে, কিন্তু যারা বয়স্ক তারা শুধু পর্তুগিজ, এটি কথা। সেজন্য ওরা একটু মার খাচ্ছে আর কি, ইংরেজি বেশি জানে না। এখন চারিদিকে ইংরেজি ছাড়া এখন চলবে না, তো সেজন্য একটু মার খাচ্ছে। এখন স্বামী বিবেকানন্দ যখন 1893-তে আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিয়ে প্রসিদ্ধ হলেন, ওনার যে বাগ্মিতা, ওনার যে বাণী, ওনার যে যশ, নাম, এগুলো দক্ষিণ আমেরিকাতেও পেপারগুলোতে রিপোর্ট হতো, ওনার সম্বন্ধে লেখালেখি হতো পেপারগুলো। সেটা পড়ে ওখানকার লোকেরা, আর্জেন্টিনা, ব্রাজিল, এসব জায়গায় তারা স্বামীজিকে ভালোবেসেছিলেন। তারা চাইতেন আরো বেশি শিখতে স্বামীজির কাছে। দুর্ভাগ্যবশত স্বামীজি আর নিচে এলেন না, তো আমেরিকায় শুধু নর্থের দিকেই ঘুরেন। নর্থ আমেরিকাতেও নিচের দিকে আসেন না, সাউথ আমেরিকা তো ছেড়েই দিয়ে, তখন তাদের কিন্তু শুধু জঙ্গল টঙ্গল ছিল, আর স্বামীজি আসেননি দক্ষিণে। আর এই রিপোর্টগুলো দেখে তারা কি করলেন, কয়েকটা বেদান্ত স্বামীজির কথাগুলোকে চর্চা করার একটা গ্রুপ তৈরি হলো আর্জেন্টিনাতে। তারা কিছুদিন এরকম পাঠ্যচক্রের মতো করে স্বামীজির কথাগুলোকে পড়তেন এসব করে। তারপর কিছুদিন পরে ওরা 1930-তে বেলুর মঠে চিঠি দিত যে আমরা একটু বেদান্ত শিখতে চাই, আমরা যোগ শিখতে চাই, আমরা একটু আধ্যাত্মিকতা শিখতে চাই, কাউকে পাঠাবেন।
তো 1930 তখন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বেলুর মঠের অধ্যক্ষ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো উনি করুণায় তো একজন মহারাজ, ওনারই সেবক পশুপতি মহারাজ, বিজয়ানন্দজি মহারাজ, বিজয়ানন্দজি মহারাজকে ওখানে পাঠালেন আর্জেন্টিনা। পশুপতি মহারাজ একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিল, খুব ভালো বিদ্বান সাধু। তো ওনার মহারাজের সেবা করতেন আর অনেক ডাইরেক্ট ডিসেপ্টরদের সাথে যোগাযোগ ছিল ওনার। ওনার সম্বন্ধে একটি ঘটনা আছে, দুখানা সুন্দর ঘটনা আছে, কতক্ষণ বলতে হবে? পশুপতি মহারাজ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, যে কোনো জিনিস গন্ধ দেখলেই উনি তার কি কি কেমিক্যাল আছে পরিষ্কার বলতে পারতেন, এমন একটা মেধা ছিল। যে কোনো একটা পারফিউম, যে কোনো একটা ফ্রাগ্রেন্স, যে কোনো একটা সাবান টাবান যা কিছু দেখালেই উনি তার পুরো ইনগ্রিডিয়েন্টস বলার একটা ক্ষমতা ছিল, সাধারণ একটা শক্তি ছিল। উনি রাজা মহারাজের ছেলে, ব্রহ্মাজি মহারাজের ছেলে। তো ব্রহ্মাজি জানতেন যে এর এরকম একটা শক্তি আছে, ক্ষমতা সিদ্ধায় বলে। তো ব্রহ্মানন্দজি এটা বাধা হবে বা আধ্যাত্মিক পথে জানতেন, সেই জন্য উনি কি করেন, একদিন রাজা মহারাজ তার শিষ্য এই পশুপতি মহারাজকে একটা অত্তর বা এই ফ্রাগ্রেন্সের একটা ছোট একটা শিশি পাঠালেন। তো এই পশুপতি মহারাজ ওই গন্ধটা দেখে সঙ্গে সঙ্গে তার মধ্যে কি কি আছে, কিসের গন্ধ, কি কি কেমিক্যালস আছে, কোন কোন কেমিক্যাল মিশিয়ে এই গন্ধটা বের করা হয়েছে, পুরো একটা লিস্ট বানিয়ে মহারাজকে পাঠান। তো মহারাজ আবার ওটাকে পাঠালেন। পরপর 3-4 বার হল, একই জিনিসটাকে বারবার পাঠাচ্ছেন মহারাজ। তো কিছুক্ষণ পরে এই পশুপতি মহারাজের মনে, আচ্ছা মহারাজ এরকম কেন পাঠাচ্ছেন আমাকে বারবার? আমি তো বলে দিলাম কি কি আছে এর মধ্যে, সবই বলে দিয়েছি, অথচ মহারাজ বারবার পাঠাচ্ছেন। তার মানে এর মধ্যে কিছু উদ্দেশ্য আছে, মহারাজের অন্য কিছু উদ্দেশ্য আছে। উনি সঙ্গে সঙ্গে মহারাজের কাছে ছুটে গেছেন। ছুটে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে বলেছেন, মহারাজ এই যে আমার গর্ব ছিল, অহংকার ছিল যে আমি যে কোনো জিনিসের কেমিক্যাল কম্পোনেন্ট বলতে পারি, এই গর্বটা আজকে ভঙ্গ হলো, আপনি ভাঙিয়ে দিতেন। হ্যাঁ, এই যে গর্ব ছিল, অহংকার ছিল, এটাকে আপনি কাটিয়ে দিয়েছেন। তো আমি খুবই কৃতজ্ঞ। তো রাজা মহারাজ বলেন, এই শক্তিটা আমি তোমার কাছ থেকে তুলে নিয়েছি, এটা তোমার বাধা হতো, এটাকে আমি তুলে নিয়েছি বলে রাজা মহারাজ আশীর্বাদ করেছে। এটা একটা ঘটনা ওনার পশুপতি মহারাজের সঙ্গে। আরেকটি ঘটনা আছে, উনি কাশিতে এসেছিলেন বা বারাণসীতে। তখন অদ্ভুতানন্দজি, লাটু মহারাজ ঠাকুরের সন্তান, তিনি ওখানে থাকতেন। তো লাটু মহারাজকে প্রণাম করতে লাটু মহারাজ জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তুমি কি মন্দিরে গেছিলে, বাবা বিশ্বনাথের দর্শন করলে, গঙ্গা দর্শন করলে? তো ইনি তো পড়াশোনা করার সেবা ছেড়ে তো মেজাজি ছিলেন পশুপতি মা। উনি বলে, আরে না, সেই গঙ্গা সেখানে আমি কি করতে চাই, আমি সেখানে স্নান টান করি না। আর বাবা বিশ্বনাথ সেখানে একটা পাথর এরকম বলল লাটু মহারাজের কাছে। উনি রেগে গেলেন, কি বলছো তুমি, আমরা অপবিত্র বাবা বিশ্বনাথ একটা পাথর, যাও গিয়ে দর্শন করো। ইচ্ছা ছিল না, তবু মহারাজ বলেছেন, এলেন গঙ্গার ধারে এলেন। সন্ধ্যার সময় আরতি কিছুক্ষণ পরে স্টার্ট হবে, ওখানে গঙ্গা আরতি হবে। তো সেই সময় উনি এসেছেন, আরো কয়েকজন সাধু ছিলেন ওনার সাথে। তো যখন এসেছেন ওখানে গঙ্গার ধারে বসেছেন, গঙ্গার ধারে বসেছেন, তখন হঠাৎ দেখছেন ওই গঙ্গার মাঝখান থেকে একটি মূর্তি উঠেছে। গঙ্গার মাঝখান থেকে একটি দর্শন পাচ্ছে, শিব সেই জটাজট
জুতো ধারী, শীত, সে ভস্ম পূর্ণধারী, ফর্সা একেবারে হিমগিরির মতো, তিনি সে গঙ্গার মাঝখান থেকে উঠেছেন। কিছুক্ষণ এরকম দর্শক পেয়ে সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেল গঙ্গায়। সঙ্গে 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 মহারাজ ছুটে এলেন লাটু মহারাজের কাছে। লাটু মহারাজের কাছে এসে সাষ্টাঙ্গ প্রণাম করে লাটু মহারাজ জিজ্ঞাসা করলেন, মোবাইলটাকে বন্ধ করো সবাই। লাটু মহারাজকে প্রণাম করতে লাটু মহারাজ জিজ্ঞাসা করলেন, কি বাবার দর্শন হলো? লাটু মহারাজ এখানে ঘরে বসে জিজ্ঞাসা করছেন, কি বাবার দর্শন হলো? তিনি বলছেন, মহারাজ আপনার কৃপায় হলো। এরকম পশুপতি মহারাজ আর্জেন্টিনাতে এলেন মহাপুষ্পাঞ্জের আদেশে। তখনকার দিনে তো ফ্লাইট ছিল না, অনেক দূর রাস্তা, তো জাহাজে করে প্রায় 32 দিন লেগেছিল ওরা আসতে আর্জেন্টিনাতে। আর্জেন্টিনাতে এলেন, আর ওখানকার ভাষা স্প্যানিশ ভাষা, ইংরেজি চলে না, তো সেই ভাষা শিখে এসব করে ধীরে ধীরে ওনার অসাধারণ জীবন, ঠাকুরমা স্বামীজির কৃপায় ওনার যে বাগ্মিতা, বুদ্ধিমান ছিলেন, খুবই অসাধারণ বুদ্ধি ছিল, ওনার বক্তৃতাগুলোকে খুবই পছন্দ করতেন ওখানকার লোক, খুবই পপুলার হতে হল। ধীরে ধীরে ওখানে দীক্ষা দিতে করতে অনেকটা বড় গ্রুপ হল। ওনার প্রসিদ্ধি ওখান থেকে ব্রাজিল, পাশের দেশ, তো সেখানেও এলো। আর এখানে একটা গ্রুপ ছিল যারা বেদান্ত নিয়ে চর্চা করছিল, তো তারা মহারাজকে আহ্বান জানালো, আপনি কৃপা করে এখানেও আসুন। তো প্রতি বছরই উনি 20 বছর পরে 1932-তে ওখানে আর্জেন্টিনা পৌঁছলেন। 1952 এখানে ব্রাজিলে প্রতি বছরই আসতে স্টার্ট করলেন। প্রায় 2 মাস এখানে ব্রাজিলে থাকতেন, বিভিন্ন শহরে যেতেন, বিভিন্ন লোকদের উনি বক্তৃতা দিতেন ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে, বেদান্তের সম্বন্ধে। এই করে ধীরে ধীরে প্রচার হলো। আর গ্রুপ ওখানে রিওতে, প্রথমে রিওতেই স্টার্ট হলো। রিও মানে নদী, পর্তুগিজ ভাষায় রিও মানে নদী। ওই পর্তুগিজরা যখন রিও ওই জায়গায় এলো, সাউথ আমেরিকায় যখন পৌঁছল, ওই সমুদ্র একটুখানি ভিতরে ঢুকেছে আর কি ওখানে। তো ওরা ভালো পাহাড় আছে, চারিদিকে পাহাড় আছে, আর সে পাহাড়ের মধ্যে ওই সমুদ্রটা একটুখানি ভিতরে ঢুকেছে, যেমন ব্যাক ওয়াটার্স বলে না, কেরলা এসব জায়গায় আছে না, একটু ভিতরে ঢুকেছে। তো এরা ভাবলো এটা একটা নদী, পাহাড় থেকে নদী বয়ে আসছে আর সমুদ্র মিলছে। ওরা এটাকে একটা জানুয়ারি মাসে এসেছিল, ঢুকলো ওখানে পর্তুগিজ। তো সেই জন্য ওরা ভাবলো এটা একটা নদী, ওরা একটা নাম দিল জানুয়ারির নদী। তো রিও ডি জেনেরো মানে জানুয়ারির নদী। তো বিশাল বড় দেশ, তো তারা ভিতরে ঢুকলো, তারপরে ধীরে ধীরে প্রগতি স্টার্ট করলো। তো এখন ওখানে ব্রাজিলে আমাদের 5টি সেন্টার আছে। তো সাও পাউলো, রিও, আর একটা জায়গা কুরিচিবা বলে আছে, আর 2খানা সাব সেন্টার আছে। এখন রিওতে আমাদের আশ্রমে, যে রিও ডি জেনেরো যেখানে নিয়ে আছে, সেটা সমুদ্র ধারে। আমাদের আশ্রম থেকে 10 মিনিট হেঁটে গেলেই সমুদ্র, বিচ আসবে। তো যেহেতু সমুদ্র চারিদিকে অত বেশি ঠান্ডা পড়ে না, চেন্নাই বা হায়দ্রাবাদের মতো একটু গরম জায়গা, আর অন্য জায়গাগুলোতে ঠান্ডা পড়ে, বরফ পড়ে। এখন এই ব্রাজিল দেশে যে ঠাকুরমা স্বামীজির প্রভাব, এটা নিয়ে খুব সুন্দর 2খানা ঘটনা আছে। এটা খুবই সুন্দর, যে জানলে আপনাদের খুবই আনন্দ হবে। প্রথম হলো, একজন অ্যান্টিওনি পেরিক্লাত বলে একজন ছিলেন।
ওনার জন্ম ইজিপ্টে, ইজিপ্ট দেশ, ঠিক আছে। ইজিপ্টে যখন উনি ছোট ছেলে, প্রায় 12-13 বছর, ভালো করে শুনবেন, 12-13 বছরের ছেলে, ওনার টাইফয়েড ধরল। এটা প্রায় 1940s, সেই সময়। তখনকার দিনে পেনিসিলিন আবিষ্কার হয়নি, টাইফয়েডের কোনো ওষুধ ছিল না। যারা টাইফয়েড আক্রান্ত হতেন তারা মরতেন। তো এই ছেলেটার জ্বর এলো, ফিভার এলো, তো প্রায় 8-10 দিন হয়ে গেল, কিছু দিয়ে সারছে না। তো ডক্টররা বললেন যে এটা টাইফয়েড, আর এই ছেলের কোনো আশা নেই, তো আপনাদের যাতে না হয় আলাদা ধরে ওকে আইসোলেট করতে হবে। তো মা বাবা তারা দুঃখিত যে ছেলে এরকম মরবে, তো তারা দেখাশোনা করার জন্য একটা আলাদা ঘর তার মধ্যে আইসোলেট করে রেখেছিল, সেখানে খাওয়া দাওয়া পৌঁছে দিত মা। এরকমই চলছে, আর ছেলেটি ধীরে ধীরে রোজ দুর্বল হচ্ছে। তো মা কি করলো, মা একটি ছোট্ট একটি প্রতিমা ছিল তার কাছে, তার বাড়িতে যারা দিয়েছিলেন তাকে, মেরির একটি ছোট্ট একটি কাঠের একটি মূর্তি ছিল। সেই মূর্তিটা যাতে না নষ্ট হয়, তাদের ফ্যামিলির একটি সম্পত্তি, তো সেটাকে একটা গ্লাস বক্সের মতো, একটা বক্সের মধ্যে বাঁধা ছিল, আর একটা দরজাও ছিল, ঠিক আছে। সে ছোট একটি মূর্তি থাকে, ওর ছেলেটার বিছানার মাথার কাছে ছিল, তো সেখানে রেখে, দেখো বাবা, তো কোনো ঔষধ নেই, তোমার যা রোগ হয়েছে তার কোনো ঔষধ নেই, কেউ ডক্টর কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, তো একমাত্র উপায় হচ্ছে তুমি মাকে প্রার্থনা করো, তোমার যত মনের বেদনা তুমি মাকে প্রার্থনা করো। এই ছেলেটি দেখতো ওই মূর্তির দিকে, আর সবসময় প্রার্থনা করতো, কেন আমার এরকম হলো, আমি কি দোষ করলাম, এসব প্রার্থনা। ছোট ছেলে, তার মনের মধ্যে যা আসে। আর ওর কাছে ওর দাদু ছিল, ঠিক আছে, মায়ের মা ছিল, তিনি কিছু কয়েন্স, ছোটখাটো জিনিস বাচ্চা ছেলেকে যেমন দেওয়া হয় না, কিছু দিতে, তো সেগুলো ওর কাছে ছিল। তো ও ওই মাকে, মূর্তিকে রোজ একটা করে এরকম দিত, অফারিং। তো ও বলছে, ও এখন নেই, মারা গেছেন উনি, কিন্তু ওনার লেখা আছে। তো উনি বলছেন, আমি জানি না কি করে, তো যে আমি টাকাটা দিতাম, সে মা নিশ্চয়ই গ্রহণ করতেন, কেন নয় কাছে ওটা পড়ে যেত, কেটে যেত, পড়তো না, কাছে লাগালেই থেকে যেত কিছুক্ষণ। তো ওর বিশ্বাস হলো, মা আমার প্রার্থনা শুনছে, আমার যে যা দিচ্ছি আমি মা গ্রহণ করছে। তারপরে এরকম 40 দিন প্রায় 40 দিন, এগুলো একেবারে হার, আর কিছু নেই, আজকে বা কালকে মরে যাবে এরকম অবস্থা। তো তখন বাবা মা যারা ছেলেটা মরে যাবে আজকে বা কালকে, শেষ অবস্থা। তো তারা সবাই এলেন ওর বিছানার পাশে, কান্নাকাটি করছে। এই ছেলেটা এত দুর্বল হয়ে গেছে, তো হঠাৎ দেখলো তার চোখের সামনে একজন মহিলা এসে দাঁড়ালেন, সাদা কাপড় পরা, তেমন একটি পোশাক, চিনতে পারছে না ছেলেটা, তো ইজিপ্ট ওখানকার, ও চিনতে পারছে না কোথায়কার মহিলা, চুল ছাড়ানো। তো সে মহিলা এসে করোনায় এসে ওর মাথায় হাত দিয়ে মুখে কি একটা দিল, মুখটা খুলতে বলে, শুধু এই ছেলেটা দেখছে, অন্য কেউ দেখতে পাচ্ছে না। মুখের মধ্যে কিছু একটা দিল, যেই মুখের মধ্যে কিছু একটা দিলেন, ও জোর করে হাঁচি পেল, এমন জোরে হাঁচি পেল, ও নাক দিয়ে কিছু রক্ত বেরোল, নাক দিয়ে কিছু রক্ত বেরিয়ে গেল। তারপর থেকে ওর জ্বর কমে গেল, ধীরে 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 ও ঠিক হয়ে গেল, জ্বর চলে গেল, সব ঠিক হয়ে গেল। আর এর মানে আশ্চর্য, কে এসে আমাকে বাঁচিয়ে দিলেন, এরকম চিনতে পারছে না, জানে না তার সম্বন্ধে, কিন্তু এটা ওর মনের মধ্যে খুঁজছে, মানে ও সবসময় খবর নিতে চায়।
তারপরে কিছুদিন পরে ওখানে পলিটিক্যাল অসুবিধা হলো ইজিপ্টে। তো বাবা মা এরা কাজের সূত্রে ওখান থেকে ওরা এসে গেলেন ব্রাজিলে এসে সেটেল করলেন, ইজিপ্ট ছেড়ে দিলেন, একেও নিয়ে এলেন। তারপরে ওখানে কলেজ করলো, বিয়ে হলো, চাকরি পেলো, সব হলো। হ্যাঁ, এসব হলো। প্রায় 30-40 বছর হয়ে গেছে। চারিদিকে খুঁজছে কে মহিলা যে আমাকে বাঁচাবেন। কোনো সন্ত, কোনো সেইন্ট, কোনো একটা আধ্যাত্মিক পুরুষ এটুকু বুঝতে পারতেন, কিন্তু কে ইনি বুঝতে পারতেন। তো প্রায় 1980-তে 50 বছর হয়ে গেছে বা 40 বছর হয়ে গেছে। তো উনি ওনার বন্ধু একজন ওনাকে নিয়ে হাঁটাহাঁটি করছে সাও পাওলো শহরে। তো চলতে চলতে ওরা আমাদের আশ্রম যেখানে আছে তার সামনে এই বন্ধু একবার দুবার এসেছিলেন আমাদের আশ্রমে, জানতেন ওখানে। তো উনি বলে আচ্ছা এখানে একটা ইন্ডিয়ান আধ্যাত্মিকতার একটা সেন্টার আছে, বেদান্ত সেন্টার বলে এখানে। তো আমরা চলো তোমাকে দেখা জিনিসটা। তো ভালো ভালো বই টই আছে এখানে, ভালো মানুষ আছেন এখানে, তো তাদের সাথে একটু পরিচয় করে দিই, চলো ভিতরে চলো বলে নিয়ে যেই ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন, সামনে একটা ছোট টেবিলের উপরে মায়ের একটি ছবি ছিল। শেষে মায়ের ছবিটি ওই টেবিলে সাজানো ছিল। তো সেটা দেখে লোকটি দাঁড়িয়ে পড়লেন, চোখে জল, আর চলতে পারছেন না, বলতে পারছেন না। তখন সে বন্ধু জিজ্ঞাসা করলেন কেন, কি হলো, কেন কেন তাকিয়ে আছো এদিকে, কি আছে? তো তখন সে তার পুরো এই যে ঘটনাটি বলল। এখন তিনি আমাকে রক্ষা করলেন, তিনি আমার জীবনটা বাঁচালেন, আজকে আমি ওনার সন্ধান পেয়েছি বলে রেগুলারলি আসতেন, পরে দীক্ষাও দিলেন। ওখানে যে মহারাজ ছিলেন যে বলেন দীক্ষাও দিলেন। আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্মরণানন্দজি মহারাজ যিনি আগে ছিলেন, হ্যাঁ, স্মরণানন্দজি মহারাজ যখন ব্রাজিলে গিয়েছিলেন, উনি 2000-এ গিয়েছিলেন পূজনীয় স্মরণানন্দজি মহারাজ। তখন উনি ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। তখন উনি জেনারেল সেক্রেটারি ছিলেন সঙ্গে। উনি ব্রাজিল যখন ভিজিট করলেন এই আঙ্কেলি, উনি শয্যাশায়ী ছিলেন, প্রায় শরীর খারাপ হয়েছিল, বয়স হয়ে গেছিল খুবই। তো ওনাকে দেখতে গেছিল ওনার বাড়িতে, মহারাজ গিয়েছিলেন, ওনাকে দেখা করেছিলেন সঙ্গে। তো এই একটি ঘটনা দেখুন, সেই মা জগৎ জননী, জগন্নাথ, আমি বললাম কোথায় এই যে কোথায় ব্রাজিল, সেখানে রক্ষা করেছেন। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো, এটি আরো অদ্ভুত। তো একজন আলওয়ারো বলে ছিলেন, উনি 22-26 বছরের যুবক। উনি জার্নালিস্ট, পত্রকার, ঠিক আছে। উনি একদিন ওনার যে ঘরের বাইরে ছোট পুকুরের মতো ছিল, বাগান ছিল, সেই পুকুরের ধারে বসে চা খেতে খেতে কিছু লেখালেখি করছেন, কিছু পড়াশোনা করছেন সকালবেলা, একদম ভোরবেলা। এই জায়গাটার নাম হলো বেলো হরিজন্টে বলে, রিওর পাশে, রিও স্টেটের পাশের স্টেট। সেখানে ফেমাস হচ্ছে এই গোল্ড মাইন, গোল্ড এগুলো পেয়েছিল পর্তুগিজরা, তারা মাইন স্টার্ট করেছে। তো ওখানে থাকতে উনি ওনার ওই সকালে বসে চা খাচ্ছেন, আর হঠাৎ দেখলেন ওই যে পুকুর, ছোট একটা পুকুর ছিল, সে পুকুর থেকে একজন দর্শন দিলেন, উঠে এলেন। একজন মানুষ কেমন একটা কাপড় পরে আছেন, লাল লাল কাপড় পরে আছে, মাথায় পাগড়ি আছে। তিনি বুঝতে পারছেন না কোন দেশের মানুষ, দেখতে কালো কালো, বুঝতে পারছেন না। তো ওই মানুষটি এটাকে বললেন, আচ্ছা দেখো তোমার চারিপাশে কত গরিব ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিছু করতে পারবে না তুমি? তাদের কিছু একটু সেবা করো।
এই গরিবদের একটু উন্নতি তুমি করো। তিনি বলেন আচ্ছা এই মানুষটি আর আমাদের এখানে এসে এটা বলছেন, আমি তো একজন সাধারণ মানুষ, আমার কি ক্ষমতা, তো আমি তো কিছু বুঝতে পারছি না। বলে ওনার একজন গুরুর মতো একজন ছিল, স্পিরিটিস্ট বলে, এই যে প্রেতাত্মার সাথে যোগাযোগ করে এসব করে না, তো সেরকম একজন পরিচিত ছিল, ভালো মানুষ ছিল, ক্রিশ্চিয়ান ফাদার। তো ওনার কাছে গেলেন, বলে যে দেখো তো আমার এরকম একটা হলো, এটা কি আমার মনের ভ্রম, আমার মাথাকে গেছে, কিছু হয়েছে, তো কি আমার কি এটা করণীয়? তো সে তাড়াতাড়ি কিছুক্ষণ ধ্যান করলো, কিছুক্ষণ ভাবলো, বললো না এটা তোমাকে করতে হবে, এটার দ্বারা তোমার ভালো হবে। তিনি একজন সন্ত, তিনি এসে তোমাকে বলেছেন, তার মানে এটা একটা আদেশ, এটাকে তোমাকে পালন করতে হবে। তুমি ফিরে এসে তো ঘরের পাশে যারা গরিব বাচ্চা কয়েকজন ছিলেন, ছেলে মেয়ে 5-6 জন, ওনার ঘরের মধ্যে একটি ছোট জায়গায় তাদের রোজ শিক্ষা দিতে স্টার্ট করে, একটু ম্যাথামেটিক্স, একটু সায়েন্স, ইংরেজি করতে পারে, এগুলো একটুখানি শিখাতে স্টার্ট করে। তো এরকম প্রায় 1 সপ্তাহ ওদের শিখিয়েছে। তো কিছুদিন এই 1 সপ্তাহ হওয়ার পরে হঠাৎ আবার সেই দর্শন হয়। মহারাজ দর্শন দিলেন, বলেন তুমি আমার কথাটা মানছ, সেবা স্টার্ট করেছ, ভালো, কিন্তু আমি সন্তুষ্ট নয়, এইটুকু ছোট পরিমাণে আমার তৃপ্তি হচ্ছে না, আরো বিশাল করে করো, বড় করে করো, আরো বেশি সেবা করতে হবে, এইটুকুতে কি হবে? ভগবান এনে চিন্তায় করলেন যে আমি তো, আমার তো টাকা পয়সা নেই, কি করবো আমি? আবার গেলেন সে পাদ্রীর কাছে, সে পাদ্রী বললেন না এটাও ঠিক করতে হবে তোমাকে, তুমি পারবে, করো। তুমি কি করলেন? বন্ধুদের সাথে কথা বললেন, ধীরে 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 একটি টিম তৈরি হল, যারা সহানুভূতি দেখালেন। তো সেরকম কয়েকজন বন্ধু নিয়ে ওরা একটা জায়গা কিনলেন, পাশে একটা শুকনো জায়গা ছিল, সেই জায়গাটা কিনলেন, সেখানে একটা স্কুল স্টার্ট করলেন, তারপরে বাচ্চাদের শিক্ষাতে স্টার্ট করলেন। তো এখন ওটা একটা বিশাল বিশাল ইনস্টিটিউশন হয়ে গেছে। ইনস্টিটিউশন রামকৃষ্ণ বলে নাম, ঠাকুরের নাম ওখানে, আমাদের যাওয়ার আগেই এটা স্টার্ট হয়েছে, ইনস্টিটিউশন রামকৃষ্ণ। তো আমি গেছি ওখানে, বিশাল বড় স্কুল, এখন ছেলেদের জন্য হস্টেল, মেয়েদের জন্য হস্টেল, প্রায় 10,000 ছাত্র ছাত্রী ওখানে পড়াশোনা করে, ঠিক আছে। আর তাদের জন্য প্রত্যেক রকমের শিক্ষা, এডুকেশন হতে পারে, ভোকেশনাল ট্রেনিং হতে পারে, প্রিন্টিং, কার্পেন্ট্রি, প্রত্যেক মিউজিক, প্রত্যেকটা জিনিস শেখানো, একেবারে অসাধারণ শেখা। এমনকি ওরা এই ফুড ইন্ডাস্ট্রি সেটাও করে, নুডলস তৈরি করে বিক্রি হয়, তাই না, খুব পপুলার। আর তারপরে যে ফেন্সিং, ফেন্স করে না, আর বলে এলাকায় সে ফেন্স তৈরি করে, খুব পপুলার। তো কম্পিউটার শেখাচ্ছে, এখন মিউজিক শেখাচ্ছে, উচ্চাঙ্গ সঙ্গীত, ওয়েস্টার্ন মিউজিক শেখাচ্ছে, গিটার, তবলা, এগুলো সব শেখাচ্ছে। তো এটা হস্টেল, ধীরে ধীরে এখন বাস টাস প্রচুর আছে, গ্রাম গ্রাম থেকে ছেলেদের মেয়েদের নিয়ে আসে, হস্টেলে রাখা আছে। আর যেখানে গেছি তো সেন্ট্রাল পোর্শনে একটি মন্দির আছে, মন্দিরের মধ্যে প্রথম থেকে সেন্ট্রালে ঠাকুর বাড়ি আছে, ঠাকুরের মূর্তি আছে, মায়ের ঠাকুরের ছবি আছে, মায়ের ছবি আছে, স্বামীজির ছবি আছে, আরো সব যিশু সবাই ছবি আছে। অনেক বছর পরে এই আলবারও উনি চিনতেন না, কে এসেছে বলেন, একজন মহান পুরুষ, এটুকু বুঝতে পারছেন, একজন সন্ত, কোথায় কে চিনতে পারছেন না। তো অনেক বছর পরে, প্রায় 10 বছর পরে, একজন তার বন্ধু ইউরোপ থেকে
ক্রিসমাসের একটু গিফটস পাঠায়, উপহার পাঠায়। তো একটি বই পাঠানো ওনাকে। সেই বইটি হলো ঠাকুরের জীবনী, ওদের ভাষায়, পর্তুগিজ ভাষায় ঠাকুরের জীবনী তাকে গিফট করেছিল ক্রিসমাসের জন্য। তো সেটা পড়ছেন, ঠাকুরের জীবনী পড়তে স্টার্ট করলেন। সেখানে কয়েকটি ছবিগুলো ছিল, ঠাকুর, স্বামীজি, সব ছবিগুলো ছিল। তার মধ্যে একটি ছবি দেখলেন, আর সঙ্গে সঙ্গে বললেন, তিনি তো আমার কাছে এসেছেন, উনি হচ্ছেন রাজা মহারাজ ব্রহ্মানন্দজি। স্বামীজি নয়, ব্রহ্মানন্দজি এসে বলছেন কাজ করো। ভাবা যায়? তো উনি ওই হস্টেল টস্টেল করলেন, আর ওখানে একটু শুকনো জায়গাটা, একটু ড্রাই এরিয়া। তো হস্টেল করলেন। ধীরে ধীরে যখন বাড়লো, সংখ্যাটা বেড়ে গেল, জলের অভাব হল, জল কম হয়ে গেল। তখন ছেলেদের জল অসুবিধা হচ্ছে, গভর্নমেন্ট থেকে ওরা বাধা দিল, আচ্ছা জল নেই, ব্যবস্থা নেই, তো কি করে হস্টেল চালাচ্ছে, এটাকে বন্ধ করতে বলে ওরা আদেশ করবে। তো এর চিন্তা হলো, আমি তো একজন মহাপুরুষের আদেশে আমি স্টার্ট করলাম, এখন বন্ধ কি করে করবো। তো উনি প্রার্থনা করলেন। তো রাজা মহারাজ আবার দর্শন দিলেন। রাজা মহারাজের শরীর চলে গেছে তখন, দেখুন। তো দর্শন দিয়ে বললেন, চিন্তা করো না, একটা জায়গা দেখান, একটা জায়গা, নির্দিষ্ট জায়গা দেখিয়ে বললেন যে এখানে বোরওয়েল করো, জল পাবে। তিনি যোগাযোগ করলেন, বোরওয়েল কোম্পানিকে ডাকলেন, মেশিনগুলো এলো, তারা বোরওয়েল করলেন, স্টার্ট করলেন। তো কিছুক্ষণ যাওয়ার পরে পাথর এসে গেল। তো তারা যারা করছিলেন কর্মীরা, তারা বলেন না এখানে জল নেই, পাথর এসে গেল, তো জায়গাটা ঠিক নেই, যদি বলেন আরেকটা জায়গায় করবো। তিনি আবার প্রার্থনা করলেন যে আপনি দেখাবেন জায়গা, কি করে ভুল হতে পারে। তো আবার তিনি এলেন, রাজা আবার দর্শন দিলেন, 4 বার দর্শন দিয়ে বলছেন যে না, ওই পাথরের নিচে একটুখানি যেতে বলো, প্রচুর জল পাবে, মিষ্টি জল পাবে। উনি গিয়ে অনুরোধ করলেন, আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো। তো তারা রাজি হয়ে করলেন, প্রচুর জল পাবে। এখন বিশাল বিশাল বড় ইনস্টিটিউশন। রোজ যারা ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে, তাদের উচিত খাওয়া, থাকা উচিত, কোনো পয়সা নেয় না ওদের কাছে, সবকিছু ফ্রি। কেন না, আশেপাশে যত ইন্ডাস্ট্রিজ আছে তারা এটাকে স্পন্সর করে, ইনস্টিটিউশন, রামকৃষ্ণ ইনস্টিটিউশন থেকে তারা স্পন্সর করে, পুরো খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনা সবকিছু স্পন্সর করে। এখানে পড়াশোনা করার ছাত্র ছাত্রী ওদের স্টাফ হয়ে যাচ্ছে, কাজের লোক পেয়ে যাচ্ছে না, এরা ভালো ট্রেনিং পাচ্ছে, সবকিছু দিয়ে ট্রেনিং পাচ্ছে, তারা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ওখানে। ওই বেলো হরিজন্টে ওই শহরে আমাদের একটি কেন্দ্র আছে, আসন আছে। সেই আসনটাও খুব সুন্দর ভাবে উঠেছে, গড়ে উঠেছে। আমাদের একজন মহারাজ নির্মলা পঞ্চী বলে এখন আছে ওখানে, 25 বছর ধরে উনি ওখানে দীক্ষা দেন, গুরু। উনি ওই জায়গাতে কয়েকজন ভক্ত ছিলেন, তো ওখানে তাদের সাথে দেখা করে কিছু করা যায় কিনা সেই সন্ধানে উনি গিয়েছিলেন। ওখানে বসে তাদের সাথে কথা বলছেন, ঠাকুরের কাজ এগুলো নিয়ে কথা বলছেন। তো হঠাৎ একজন এলো, এসে বললো যে আপনারা কি একটু জায়গা খুঁজছেন? তো উনি বলেন হ্যাঁ, কেন? আমার একটি বাড়ি আছে, বড় বাড়ি আছে, সেটা আমি এরকম একটি আধ্যাত্মিক পরিবেশের জন্য, আধ্যাত্মিক সংস্থার জন্য দিতে চাই, আমি বিক্রি করতে চাই না। উনি পুরোটাই আশ্রমে দিয়ে দিলেন, সেখানে আমাদের আশ্রম আছে। তো পাশে আরেকটা জমি পাওয়া গেল, সেখানে একটা 4 তলা বাড়ি করা হয়েছে। ওখানে কম্পিউটার, ফিজিওথেরাপি, এসব যে সেবামূলক কাজের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। তো এখন এই যে ইনস্টিটিউশন রামকৃষ্ণ, ওরা আমাদের সাথে জুড়ে ওই সেবামূলক কাজটাকে এখানে আমাদের দ্বারা স্টার্ট করার চেষ্টা করছে। এটা হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো এরকম বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। তো
এত দূরে দেশে আসছি সেন্টার, আর ওখানে কোনো ইন্ডিয়ান নেই। আমাদের আসন প্রোগ্রামগুলোতে ইন্ডিয়ান কেউ আসে না। সাউথ ভারতে কয়েকজন ইন্ডিয়ান আছে, তো যখন দুর্গা পূজা হয় বা অন্য ঠাকুর বা স্বামীজির পূজা যখন হয় একজন দুজন হয়তো আসে, কিন্তু আমাদের এখানে নেই। নিয়তে আছে কয়েকজন কুড়ি পরিবারের মতো আছে, আমি চিনি ওদের, যোগাযোগ আছে, কিন্তু তারা আসে। তারা গুজরাটি কয়েকজন আছে, বাঙালি পরিবার নেই, একজন কর্ণাটক থেকে আছে, তামিলনাড়ু থেকে আছে, মারাঠি কয়েকজন আছে। তারা হয়তো বিভিন্ন অন্য জায়গায় যায়, ব্রহ্মকুমারী আছে, ইস্কন আছে, গৌড়ীয় বৈষ্ণব মঠ আছে, বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের এখানে প্রায় বিশেষ দিনগুলোতে যেমন ঠাকুর বা স্বামীজি উৎসব বা দুর্গা পূজা এগুলো যখন হয় প্রায় 80-120 ওখানকার ব্রাজিলিয়ান। দুর্গা পূজা মানে একদিন করি আমরা, অষ্টমী আমাদের সবসময় রোববার করতে হয়, রোববার ছাড়া তারা আসতে পারে না। তো আশেপাশে যে রোববার থাকে করতে হয়। যতদূর পারি আমরা ওই নবরাত্রির মধ্যে করে ষষ্ঠী দেখতে পারি। তো সেরকম 80 কখনো কখনো 100 লোক হয়ে যায়। এমনি রেগুলার রোববারে আমাদের লেকচার থাকে, ভগবদ্গীতা হতে পারে, কথাগুলো এগুলো হয়ে গেছে। এখন পাতাঞ্জলি অবশ্যই নিয়ে আমি পরীক্ষা করি, তো সেটাতে খুব ইন্টারেস্ট। যোগ খুবই পপুলার ওখানে, তো সেটাতে প্রায় 35-40 আসে। যুবক যুবতীরাও আসে, একেবারে খুব শ্রদ্ধার সহিত নোটস নিয়ে, টেক্সটবুক বই নিয়ে এসে অধ্যয়ন করে, খুব সুন্দর। ঠাকুমা স্বামীজিকে খুব শ্রদ্ধা করে, মাকে খুব শ্রদ্ধা করে, মাকে খুব ভালোবাসে। মায়ের যে সরলতা, মায়ের যে আধ্যাত্মিক জীবন, ঠাকুরের সম্বন্ধে খুব। আমাদের বেদান্তের যে উদার ভাব, ক্রিশ্চিয়ানিটিতে ওদের চার্চে বা তাদের বলে যে শুধু ক্রাইস্টের হলেই তুমি স্বর্গে যাবে এবং তবে এসো, তো সেগুলো ওদের পছন্দ নেই। যে কোনো গেলেই আমরা সত্যকে পৌঁছতে পারি। এই উদার ভাবটা, যে আমাদের ভারতের যে ইতিহাস, হাজার হাজার বছরের ইতিহাস, আধ্যাত্মিক পরম্পরা, এটা ওদের খুব ভালো লাগে। ওদের দেশে তো শুধু 500 বছরের ইতিহাস, তার আগের তো কি ছিল সব লুপ্ত হয়েছে বা মেরে দিয়েছিল। তো তারা জানেই না, তাদের কোনো ইতিহাস নেই, রুটস নেই। সেগুলো ভারতকে খুব শ্রদ্ধা করে, সংস্কৃত খুব শ্রদ্ধা করে, সংস্কৃত শিখে। তারা সংস্কৃত শিখছে, ওখানে ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়ানো হয়, ওরা এখানে পড়ি না, ওখানে পড়াচ্ছে। যোগ প্রায় প্রত্যেকটা রাস্তায় যোগ হবে, যোগ এগুলো সব শেখানো টিচার্সরা আছে।